শহর থেকে একটু দূরে সাভারের এক নিঝুম এলাকা। সকালের নিষিদ্ধ আলো যখন জানালার ফাঁক দিয়ে তের চোখের উপর এসে পড়ল, তখন চারিপাশের প্রকৃতি এক মায়াবী রূপ ধারণ করেছে। শিশির ভেজা ঘাস আর গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দে পরিবেশটা একদম শান্ত। তে জানালার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার জীবনে এই শান্ত প্রকৃতি সবচেয়ে বড় পাওয়া, কারণ বাইরের পৃথিবীটা তার মতো শান্ত নয়। তে দেখতে অসম্ভব সুন্দরী, তার বড় বড় মায়াবী চোখ আর ডালিমের ফুলের মতো ঠোঁট যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য। কিন্তু এই রূপই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তার ফুফাতো ভাই কাই সবসময় তার উপর কুদৃষ্টি রাখে। কায়ের চোখের ওই লোলুপ চাহনি তের সহ্য হয় না। তের বাবা নেই, মা ইয়ঞ্জন তার সব। তের ইচ্ছে একটা ভালো চাকরি করে মায়ের মুখ উজ্জ্বল করা আর কায়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়া। আজ তের জন্য খুব বড় দিন। সে জেকে গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। তের মা পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা, দোয়া করো যেন আজ চাকরিটা হয়ে যায়। তে কাচুমাচু হয়ে বলল। মা হাসলেন। তুই অনেক ভালো মেয়েতে, সব ঠিক হয়ে যাবে। ঢাকার ঝঞ্ঝট ঠেলে যখন তে জেকব গ্রুপের বিশাল কাচের ভবনের সামনে পৌঁছালো, তখন সে কিছুটা ঘামছে। সময় মতো পৌঁছানোর জন্য সে দৌড়ে লিফটের দিকে যাচ্ছিল। ঠিক তখনই একটি দামি কালো স্যুট পরা লোক খুব দ্রুত গতিতে তার সামনে দিয়ে যাচ্ছিল। তিনি নিজেকে সামলাতে না পেরে সরাসরি লোকটির উপর গিয়ে পড়ল। লোকটির হাতের ফাইলগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। তে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ক্ষমা চাইতে যাবে, কিন্তু লোকটির চাহনি দেখে তার মুখ আটকে গেল। তীক্ষ্ণ নাক, মেধহীন চোয়াল আর শীতল চোখ। ইনি হলেন জিয়ন জাংকুক, এই কোম্পানির সিইও। যদিও তে তাকে চেনে না। আপনার কি চোখ নেই নাকি অন্ধের মতো হাঁটা আপনার স্বভাব? জাংকুক কর্কশ স্বরে বলল। তের আত্মসম্মানে লাগলো। সে মিষ্টি হতে পারে, কিন্তু অন্যায় সহ্য করার পাত্রী নয়। দেখুন, আমি ভুল করে ধাক্কা দিয়েছি ঠিকই, কিন্তু আপনিও তো খুব স্পিডে আসছিলেন, আর আপনি এভাবে কথা বলছেন কেন? জাংকুক অবাক হলো। এই প্রথম কেউ তার মুখের উপর কথা বলছে। তুমি জানো আমি কে? তে তাচ্ছিল্য হাসি হেসে বলল। আপনি যেই হন না কেন, ভদ্রতা আগে শিখুন। বড়লোক মানে কি অহংকার পকেটে নিয়ে ঘুরবেন? জাংকুক রাগে ফেটে পড়ল, কিন্তু সময় কম থাকায় সে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। মনে মনে ভাবলো, এই মেয়েটাকে আমি দেখে নেব। ইন্টারভিউ রুমে বসে জিয়ন জাংকুক তার বড় ভাই সুগাকে ডাকলো। সুগা শান্ত প্রকৃতির হলেও জাংকুকের কথার অবাধ্য হয় না। সুগা ভাইয়া, এই মেয়েটাকে আমার পিএ হিসাবে নিয়োগ করে দাও, কিন্তু সে যেন বুঝতে না পারে আমি এই কোম্পানির বস। সুগা অবাক হলো। কিন্তু জাংকুক, তোর তো অলরেডি পিএ আছে। যা বলছি করো ভাইয়া, ওর অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। জাংকুক দাঁত কিরমির করে বলল। কিছুক্ষণ পর তে ইন্টারভিউ হলো। সুগা খুব সহজভাবেই তাকে সিলেক্ট করলো। তে তো খুশিতে আত্মহারা। সুগাতের সামনে এক গাদা পেপার রাখলো। এটা কোম্পানির কন্ট্রাক্ট পেপার, এখানে সাইন করো, তোমার জব কনফার্ম। তে খুশির চোটে কোনো কিছু না পড়ে সাইন করে দিল। সে জানতো না এই সাইন করার মানে হলো সে এখন জাংকুকের অধীনে 5 বছরের জন্য আটকা পড়লো। পরের দিন সকালে তে খুব পরিপাটি হয়ে অফিসে জয়েন করলো। সুগা তাকে নিয়ে গেল সিইওর কেবিনে। ভিতরে যাওতে, বসের সাথে দেখা করো, সুগা শান্ত স্বরে বলল। তে বুক ঢিপঢিপ করা নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো, কিন্তু চেয়ার ঘোরাতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সামনে বসে আছে কালকের সেই অসভ্য লোকটি। জাংকুক চেয়ারে হেলান দিয়ে বসে একটা শয়তানি হাসি দিল। চিনতে পারছো আমায়? আমি এই কোম্পানির সিইও, জিয়ন জাংকুক। তে তোতলাতে শুরু করলো। আপনি? এই চাকরি আমি করব না, আমি এখনই চলে যাচ্ছি। জাংকুক ড্রয়ার থেকে কন্ট্রাক্ট পেপারটা বের করলো। যাবে? অবশ্যই যেতে পারো, তবে তার আগে 5 কোটি টাকা জরিমানা দিয়ে যাও। তুমি তো না দেখেই সাইন করেছো, তাই না? পাথরের মতো দাঁড়িয়ে রইলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। সে বুঝতে পারলো সে একটা ফাঁদে পা দিয়েছে। জাংকুক টেবিল ছেড়ে উঠে তের খুব কাছে এসে দাঁড়ালো। তের কানের কাছে ফিসফিস করে বলল, কাল যে তেজ দেখিয়েছিলে সেটা কোথায় গেল? এখন থেকে তুমি আমার হাতের পুতুল। তোমাকে এমন ভাবে খাটিয়ে মারবো যে কথা বলার শক্তিটুকুও থাকবে না। তে কান্না করতে করতে বলল, আপনি খুব খারাপ, আমি আপনাকে ঘৃণা করি। জাংকুক হাসলো, একটা অদ্ভুত হাসি। ঘৃণা?
শুরু তো মাত্র হলো তে, সামনে আরো অনেক কিছু বাকি আছে। সারাটা দিন জঙ্কুক তাকে বিন্দু মাত্র বিশ্রাম দিল না। এক গাদা ফাইল দিয়ে বলল আজই শেষ করতে হবে। তে মাথা ঘুরছিল, সকাল থেকে সে কিছুই খায়নি। রাত 8টা বেজে গেল, অফিসের সবাই চলে গেছে, শুধু জঙ্কুক আর তে ছাড়া। তে ডেস্কে মাথা নিচু করে বসে আছে আর মনে মনে জঙ্কুককে বকছে। জানোয়ার, রাক্ষস একটা, নিজে তো রাক্ষসের মতো খায় আর আমাকে না খাইয়ে মারছে। তোর যেন পেট খারাপ হয়। হঠাৎ তের পিঠে কারোর স্পর্শ অনুভব হলো। তে চমকে উঠে দেখলো জঙ্কুক ঠিক পিছনেই দাঁড়িয়েছে। আমাকে বকা শেষ হয়েছে? জঙ্কুকের গলার স্বর এখন অনেক ভারী। তে ভয়ে কুঁকড়ে গেল। জঙ্কুক তের চিবুক ধরে নিচের দিকে ফেরালো। তের কান্নারত মুখ দেখে জঙ্কুকের মনের ভিতরটা কেমন যেন করে উঠলো, কিন্তু সে তা প্রকাশ করলো না। কাজ শেষ না করে পালানোর চেষ্টা করবে না বলে জঙ্কুক তের খুব কাছে ঝুঁকে এলো। তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জঙ্কুক তের চুলের ঘ্রাণ নিল এবং তার ঠোঁটে একদম কাছে গিয়ে থামলো। তে ভয়ে চোখ বন্ধ করে ফেললো। জঙ্কুক আলতো করে তের কানের লতিতে কামড়ে দিয়ে বলল, কাল থেকে তোমার আসল সাজা শুরু হবে, তৈরি থেকো। তে জানতো না এই সাজার আড়ালে জঙ্কুকের মনে তের জন্য এক অদ্ভুত অধিকারবোধ আর ভালোবাসার বীজ রোপণ হচ্ছে। অফিসের বিশাল কাঁচের জানালার বাহিরে বৃষ্টির ঝাপটা। ঢাকার আকাশ আজ তের মনের মতোই মেঘলা। গত কয়েকদিনে তের জীবনটা এক নরকে পরিণত হয়েছে। জঙ্কুক তাকে দিয়ে সার্ভেন্টদের মতো কাজ করায়, আবার কখনো গভীর রাত পর্যন্ত ফাইলে ডুবিয়ে রাখে। কিন্তু তের সবচেয়ে বেশি ভয় লাগে জঙ্কুকের ওই অদ্ভুত চাহনি দেখে। জঙ্কুক যখন তার দিকে তাকায় মনে হয় যেন শিকারী তার শিকারকে মাপছে। সেদিন দুপুরবেলা তে জঙ্কুকের জন্য কফি নিয়ে কেবিনে ঢুকলো। জঙ্কুক ল্যাপটপে কাজ করছিল। তে কফি রেখে দ্রুত চলে যেতে চাইলে জঙ্কুক হুট করে তের কবজি ধরে টান দিল। ভারসাম্য হারিয়ে তে সরাসরি জঙ্কুকের কোলের উপর গিয়ে পড়লো। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেললে কি ভাববে? তে ছটফট করে উঠল। জঙ্কুক তের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কে দেখবে? এই রুমের মালিক আমি, আর এই রুমে থাকা প্রতিটা জিনিসের উপর শুধু আমার অধিকার। জঙ্কুক তের ঘাড়ের কাছে মুখ নামিয়ে নিল। তের গায়ের মিষ্টি ঘ্রাণ জঙ্কুককে পাগল করে দিচ্ছে। সে তের কানের লতিতে দাঁত দিয়ে হালকা কামড় বসালো। আহ, লাগছে তো, প্লিজ ছেড়ে দিন আমায়। তে ব্যথায় কুঁকড়ে গেল। লাগুক, যত ব্যথা দেবো তত আমাকে মনে পড়বে, জঙ্কুক নিচু স্বরে বলল। এরপর সে তের চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরলো। তের ডাগর ডাগর চোখ দুটো তখন জলে টলমল করছে। জঙ্কুক আর নিজেকে সামলাতে পারলো না। সে তের ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। এক দীর্ঘ গভীর আর তৃষ্ণার্ত চুমু। তে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জঙ্কুকের শক্তির কাছে সে অসহায়। জঙ্কুকের ওপেন মাউথ কিস তের শরীরের ভিতর এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল। কিছুক্ষণ পর জঙ্কুক থেকে ছেড়ে দিয়ে চেয়ারে হেলান দিল। তের ঠোঁট জোড়া তখন লাল হয়ে ফুলে উঠেছে। সে লজ্জায় আর রাগে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। নিজের ডেস্কে ফিরে গিয়ে তে জঙ্কুককে মনে মনে যাচ্ছে তাই বলতে লাগলো, অসভ্য জানোয়ার, মনে করে কি নিজেকে? আমার উপর খুব জোর খাটানো হচ্ছে না? একদিন তোর এই অহংকার আমি ভাঙবই, রানেশ্বর একটা। তে বিড়বিড় করে বকছে আর ফাইল গুছিয়ে রাখছে। সে খেয়ালই করেনি জঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার কথা শুনছে। তের এই রাগ করা মুখটা জঙ্কুকের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়। জঙ্কুক মনে মনে হাসলো, কিন্তু মুখে গম্ভীর ভাব এনে বলল, ডাইনোসরের কান কিন্তু খুব খারাপ, সব শুনতে পাই। তে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আপনি এখানে কেন? তোমাকে একটা সারপ্রাইজ দিতে এসেছি। আজ রাতে আমার বাড়িতে একটা ছোট্ট ডিনার পার্টি আছে, তোমাকে আমার সাথে যেতে হবে। জঙ্কুক আদেশ দেওয়ার সুরে বলল, কি? কখনোই না, আমি আপনার সাথে কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে না চাও কোনো ব্যাপার না, আমি তো আছি। এমনিতেও তোমার শরীরের মানে মানে খুব সহজ, হেঁটে না গেলে কোলে নিয়ে যাব। চয়েস ইজ ইয়োর বলেই জঙ্কুক চলে গেল। পাজি লোক একটা। জঙ্কুকের বাড়িতে পৌঁছানোর পর তের চোখ কপালে উঠল। এত বড় বিশাল রাজপ্রাসাদ সে কখনো দেখেনি। জঙ্কুকের বাবা নামজুন আর মা জিন খুব অমায়িক মানুষ। তারা তেকে দেখে খুব পছন্দ করলেন। মা ও তে, আমার
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জঙ্কুক পরিচয় করিয়ে দিল। জিন তের গালে হাত দিয়ে বললেন, তুমি দেখতে খুব মিষ্টি মা। রাতে ডিনারে জঙ্কুকের বড় ভাই সুগা আর তার বন্ধু জেহুপও ছিল। জেহুপ খুব হাসি খুশি মানুষ। সে তের সাথে কথা বলতে শুরু করলো। তে, জঙ্কুক কি তোমাকে খুব জ্বালায়? ও কিন্তু ছোটবেলা থেকেই একটু জেদি। জেহুপ হাসতে হাসতে বলল। তে কিছু বলতেই যাবে তার আগেই জঙ্কুক টেবিলের নিচ দিয়ে তের উল্টে হাত রাখলো। তের শরীর শক্ত হয়ে গেল। জঙ্কুক হাসি মুখে জেহুপের দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না হবি। ও আমার জিনিস, আমি ভালোই সামলাতে জানি। জঙ্কুকের হাতের পর্শে তে অস্বস্তিতে কুকড়ে যাচ্ছিল। জঙ্কুক টেবিলের নিচে তে শাড়ির ভাঁজ সরিয়ে তার চামড়ায় নখ দিয়ে হালকা আঁচড় কাটছিল। তে ইচ্ছে করছিল চিৎকার করতে, কিন্তু পরিবারের সামনে সে নিরুপায়। ডিনার শেষ করে জঙ্কুক থেকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুললো, কিন্তু গাড়িতে বাড়ির দিকে না গিয়ে শহরের নির্জন এক রাস্তার পাশে থামলো। গাড়ি থামালেন কেন? আমাকে বাড়ি দিয়ে আসুন। তে কাঁপা কাঁপা গলায় বলল। জঙ্কুক কোনো কথা না বলে গাড়ির সিটটা পিছনের দিকে হেলিয়ে দিল এবং তের উপর ঝুঁকে এলো। জেহুপের সাথে খুব হাসাহাসি করছিলে না? তোমাকে বলেছি না কোনো ছেলের ধারে কাছেও যাবে না? জঙ্কুকের কণ্ঠস্বরে তখন ভয়ানক অধিকার বোধ। উনি আপনার বন্ধু, আর আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার। তে প্রতিবাদ করলো। জঙ্কুক তের হাত দুটো মাথার উপর চেপে ধরলো। তোমার শরীর, তোমার মন, এমনকি তোমার নিঃশ্বাসও এখন আমার কেনা। ভুলে যেও না কন্ট্রাক্টের কথা। জঙ্কুক তের গলার নিচে ব্লাউজের উপর দিয়ে গভীর চুমু খেতে শুরু করলো। তের শরীর অবশ হয়ে আসছে। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আজ রাতে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। মন চাইছে এই গাড়িতেই তোমাকে নিজের করে নিই। তে রিকোয়েস্ট করতে লাগলো, প্লিজ জঙ্কুক, আমাকে যেতে দিন, মা চিন্তা করবে। জঙ্কুক তের বুকে নিজের মুখ গুজে দিল। এক দীর্ঘ সময় পর সে সরে এলো। তের এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো তে, তুমি শুধু আমার। তে গাড়ি থেকে নেমে দৌড়ে নিজের বাড়ির দিকে চলে গেল। তার মনে জঙ্কুকের প্রতি ঘৃণা থাকলেও কোথাও যেন একটা অজানা আকর্ষণও তৈরি হচ্ছে। অন্যদিকে জঙ্কুক গাড়িতে বসে তের ফেলে যাওয়া রুমাল নাকে চেপে ধরলো। সে বুঝতে পারছে প্রতিশোধের খেলাটা এখন ভালোবাসার মরণ নেশায় বদলে গেছে। সকাল থেকে তের মনটা কু ডাকছে। জঙ্কুকের সেই উন্মত্ত আচরণ আর গভীর ছোঁয়াগুলো তার সারা শরীরে এখনো দাগ কেটে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার লালচে দাগটা দেখে তের লজ্জায় গাল লাল হয়ে উঠল। জঙ্কুক লোকটা যতটা কঠোর, তার ভালোবাসার ধরন ততটাই বুনো। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে তে যখন গলি দিয়ে বের হচ্ছিল, ঠিক তখনই তার পথ আগলে দাঁড়ালো কাই। কায়ের চোখে মুখে কুৎসিত হাসি। কি রে তে, খুব তো বড় কোম্পানিতে চাকরি করছিস, তা শরীরটা কত টাকায় বিলিয়ে দিলি ওই বসের কাছে? কায়ের কথায় তে স্তব্ধ হয়ে গেল। মুখ সামলে কথা বলো কাই ভাইয়া, তুমি আমার ভাই হও, লজ্জা করে না এসব বলতে? তের আগে কাঁপতে কাঁপতে বলল। কাইতের অন্যটা টেনে ধরলো। ভাইয়ার মায়া ছেড়ে এখন আমার হয়ে যা, ওই জঙ্কুকের চেয়ে আমি তোকে বেশি সুখ দেব। তে কাইকে ধাক্কা দিয়ে দৌড়ে মেন রোডে চলে এলো এবং একটা রিক্সা নিয়ে অফিসের দিকে রওনা দিল। তার বুক ফাটছে কান্নায়, কিন্তু সে জানে না এই বিপদ আরো বড় রূপ নিতে যাচ্ছে। অফিসে ঢোকার পর থেকেই জঙ্কুক খেয়াল করলো তের চোখ মুখ শুকনো। জঙ্কুক তাকে নিজের কেবিনে ডেকে পাঠালো। ফাইলগুলো এখানে রাখো। জঙ্কুক গভীর স্বরে বলল। তে ফাইল রাখতে গিয়ে হাতটা কেঁপে ওঠায় ফাইলগুলো নিচে পড়ে যায়। জঙ্কুক উঠে এসে তের মুখোমুখি দাঁড়ালো। সে দেখলো তের হাতে রেড মার্ক, যেন কেউ খুব জোরে তাকে ধরেছিল। জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। কে করেছে এটা? জঙ্কুকের কণ্ঠস্বর বরফের মতো শীতল। তে চুপ করে রইল। জঙ্কুক তের বাহু চেপে ধরলো। আমি জিজ্ঞাসা করছি, কে হাত দিয়েছে তোমার গায়ে? উত্তর দাও তে।
তে কান্না করতে করতে কায়ের সব কথা বলে দিল। জঙ্কুক আর এক মুহূর্ত দেরি করলো না, সে তার ফোন বের করে হবিকে কল দিল। যে হোক ওই কায় ছেলেটাকে তুলে নিয়ে আয়, আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। ওর ঠিকানা আমি তোকে সেন্ড করছি। জঙ্কুক তার কান্না সহ্য করতে পারল না, সে তেকে টেনে নিজের আলিঙ্গনে নিয়ে এলো। তার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে সে চুলে বিড়ি কাটতে লাগলো। শান্ত হতে, যে হাত তোমাকে ছুঁয়েছে সেই হাত আর আস্ত থাকবে না, তুমি শুধু আমার, এটা যেন কেউ ভুলে না যায়। জঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে তার বিশাল সোফায় বসালো। তে কান্না থামিয়ে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুকের চোখে এখন আর প্রতিশোধের আগুন নেই, আছে এক গভীর তৃষ্ণা। জঙ্কুক তের চোখের জল আলতো করে ঠোঁট দিয়ে মুছে দিল। জঙ্কুক ছাড়ুন, এটা অফিস। জঙ্কুক তের কানে ফিসফিস করে বলল, অফিস আজ বন্ধ, শুধু তুমি আর আমি। জঙ্কুক তার ওড়নাটা কাঁধ থেকে নামিয়ে দিল। তার ফর্সা কানের উপর জঙ্কুক তার গরম নিঃশ্বাস ফেলছে। সে তের গলায় গভীর করে একটা টিপ কিস করলো। তের মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বের হলো। জঙ্কুক আরো সাহসী হয়ে উঠলো। সে তের বুকের ওপর নরম জায়গায় হাত রাখলো। না প্লিজ। জঙ্কুকের চুল মুঠি করে ধরলো। জঙ্কুক থামলো না। জঙ্কুক তার হাত মুভ করতে শুরু করলো। তার শরীর তখন কাঁপছে। জঙ্কুক তার বুকের ওপর নিজের মুখ ডুবিয়ে দিল। তার সারা শরীরে এক অন্যরকম বিদ্যুৎ খেলে যাচ্ছিল। সে জঙ্কুককে বকতে চাইলো, বলতে চাইলো যে সে তাকে ঘৃণা করে, কিন্তু তার মুখ দিয়ে শুধু জঙ্কুকের নাম বেরিয়ে এলো। রুমের ভিতর তখন শুধু তার ভারী নিঃশ্বাস আর জঙ্কুকের চুমুর শব্দ শোনা যাচ্ছিল। জঙ্কুক তের কানে কামড় দিয়ে বলল, জানো তে, এই শরীরটা দেখার জন্য আমি প্রতি রাতে ছটফট করি। তোমাকে যত দেখি আমার তৃষ্ণা বাড়ে। আজ তোমাকে আমি পুরোটাই চাই। জঙ্কুক তের সাথে আরো ইন্টিমেট হতে শুরু করলো। রুমের এসি ঠান্ডার মাঝেও তারা দুজন ঘামছিল। জঙ্কুক তের ঠোঁটে ঠোঁট রেখে প্রায় 8 ঘন্টা ধরে কিস করলো। তের মন আর শরীরের সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারলো এই মানুষটাকে সে ঘৃণা করতে চাইলেও আসলেই ভালোবেসে ফেলেছে। বিকালের দিকে জঙ্কুকদের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, আজ থেকে তোমার মায়ের দায়িত্ব আমার। আর কাইকে আমি এমন শিক্ষা দিয়েছি যে সে আর কোনোদিন তোমার ছায়া দেখারও সাহস পাবে না। তে জঙ্কুকের বুকে মাথা রাখলো। আপনি খুব বাজে, সারাক্ষণ আমাকে জ্বালাতন করেন কেন? জঙ্কুক হেসে দিল, সেই হাসি যা তে আগে কখনো দেখেনি। তোমাকে জ্বালানোর মজাটাই আলাদা। তোমার ওই রাগী মুখটা দেখে আমার খুব হাসি পায়। তে জঙ্কুককে হালকা একটা ঘুষি মেরে বলল, আপনি খুব খারাপ। জঙ্কুক তাকে আবার জড়িয়ে ধরলো। খারাপ বলেই তো তোমাকে আগলে রাখতে জানি। কায়ের চ্যাপ্টার জঙ্কুক নিজের স্টাইলে শেষ করেছে। জঙ্কুকের লোকেরা কাইকে এমন মার দিয়েছে যে সে এখন তের নাম শুনলেও ভয় কাঁপবে। জঙ্কুক তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তের দিকে তাকালে তার চোখ উপড়ে ফেলা হবে। তের মা ইয়নজুন এখন জঙ্কুকের আলিশান বাড়িতেই আছেন। জঙ্কুক নিজের মায়ের মতোই তের মাকে সম্মান দিয়ে আগলে রেখেছেন। আজ জঙ্কুক আর তের বিয়ে। ঢাকার এক 5 তারা হোটেলের রাজকীয় আয়োজন। পুরো হলরুম সাদা আর মেরুন রঙের গোলাপ দিয়ে সাজানো। লাল বেনারসি শাড়িতে তেকে ঠিক যেন কোনো রূপকথার পরীর মতো লাগছে। জঙ্কুক অফ হোয়াইট শেরওয়ানি পরে যখন তের সামনে এসে দাঁড়ালো, তের হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। নামজুন আর জিনের উপস্থিতিতে কাজী সাহেব তাদের বিয়ে পড়ালেন। কবুল বলার সময় তের চোখে জল ছিল, কিন্তু তার দুঃখের নয়, পরম সুখের। জঙ্কুক তের কানে ফিসফিস করে বলল, এখন থেকে তুমি অফিসিয়ালি মিসেস জিওন।
এবার পালাবার পথ সব বন্ধ। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে জঙ্কুক ডেকে নিয়ে তার স্পেশাল বেডরুমে ঢুকলো। পুরো রুমটা মোমবাতির আলো আর ফুলের গ্রানে মাতোয়ারা। তে বিছানার এক কোণে আড়ষ্ট হয়ে বসে আছে। জঙ্কুক দরজা লক করে দিয়ে ধীরে ধীরে তের দিকে এগিয়ে এলো। জঙ্কুক তের ঘুমটাটা সরিয়ে তার মুখটা দু হাতে তুলে ধরলো। কেমন লাগছে এখন? এখনো কি আমাকে ওই ডাইনোসর বলেই ডাকবে? তে লজ্জায় জঙ্কুকের বুকে মুখ লুকালো। আপনি খুব দুষ্টু, সব মনে রেখেছেন। জঙ্কুক তের কোমর ধরে তাকে নিজের গায়ের সাথে মিশিয়ে নিল। আজ রাতটা শুধু আমাদেরতে, কোনো অফিস নেই, কোনো কন্ট্রাক্ট নেই। আছে শুধু আমার ভালোবাসা আর তোমার উপর আমার আজীবনের অধিকার। জঙ্কুক তের ভারী গহনাগুলো একে একে খুলতে শুরু করলো। তের কাঁপা কাঁপা হাত জঙ্কুকের শার্টের বোতামগুলো আঁকড়ে ধরলো। জঙ্কুক তের গলার ভাঁজে মুখ নামিয়ে দিল। তের ঘাড় আর গলায় সে একের পর এক ডিপ কিস দিতে লাগলো। তের মুখ দিয়ে শুধু জঙ্কুকের নাম বের হচ্ছিল। জঙ্কুক, আমি আপনার, শুধুই আপনার। জঙ্কুক তের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল এক দীর্ঘ এবং মাদকতাপূর্ণ চুমু। তে সারা শরীর তখন আগুনের মতো তপ্ত। জঙ্কুক থেকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। জঙ্কুক তের কানের কাছে খোর লাগা কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইউ বেবি। যা শুনে তের লজ্জা আরো বেড়ে গেল। সে তের শাড়ির ভাঁজ আলগা করে দিল। জঙ্কুকের স্পর্শ আজ অনেক বেশি নিবিড় আর তীব্র। তের বুকের ওপর জঙ্কুকের অধৈর্য ঠোঁট আর হাতের মুভমেন্ট থেকে অন্য এক দুনিয়ায় নিয়ে গেল। জঙ্কুকের লাভ মেকিং আর তের আর্তনাদ মেশানো শব্দের মাঝে রুমের স্তব্ধতা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। রাত যত গভীর হতে লাগলো, জঙ্কুকের ভালোবাসার নেশা তত বাড়তে থাকলো। তে বারবার জঙ্কুকে অনুরোধ করছিল একটু থামার জন্য, কিন্তু জঙ্কুক তের কোনো কথা শুনল না। সে বারবার থেকে নিজে করে নিতে চাইলো। তাদের এই ইন্টিমেট মুহূর্তগুলো ছিল ভালোবাসা আর আবেগের এক চরম মিশ্রণ। জঙ্কুক তের ঠোঁটে চুমু দিয়ে বলল, আমি তোমাকে কোনোদিন মুক্তি দেব না তে। এই নেশা থেকে আমি কোনোদিন বের হতে চাই না। পরের দিন সকালে সূর্যের আলো যখন তের চোখে পড়লো, সে দেখলো সে জঙ্কুকের বলিষ্ঠ বাহুডোরে বন্দী হয়ে আছে। জঙ্কুক ঘুমের ঘোরেও তেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তের মনে পড়লো সেই প্রথম দিনের ঝগড়ার কথা। কে জানতো সেই প্রতিশোধের আগুন আজ ভালোবাসার শীতল ছায়ায় পরিণত হবে। জঙ্কুক চোখ খুলে তের দিকে তাকিয়ে হাসলো। সকাল হয়ে গেছে মিসেস জিওন, কিন্তু আমার তো মনে হচ্ছে রাতটা আরো দীর্ঘ হওয়া উচিত ছিল। তে জঙ্কুকের বুকে একটা ঘুষি মুড়ে বলল, অসভ্য, আর পারবে না। জঙ্কুক থেকে আবার নিজের নিচে চেপে ধরলো। পারবো কি পারবো না সেটা আজ সারাদিন প্রমাণ করে দেব। হাসি কান্না আর ভালোবাসায় মোড়ানো তাদের এই গল্প পূর্ণতা পেল। জঙ্কুকের কাছে তে এখন আর কোনো পিয়ে নয়, বরং তার কলিজার টুকরো। আর তের কাছে জঙ্কুক তার সেই অধিকারবোধ সম্পূর্ণ প্রেমিক, যার হাত সে কোনোদিন ছাড়বে না।